মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। তারপর তাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে নিজের সামনের চুলগুলো ঝাঁকিয়ে সামনে এনে একটা ফু দিয়ে চুলগুলো উড়িয়ে সাইড করে সেই রকম একটা পার্ট নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এলাম। বেচারা সাইফ তো সেই লেভেলের একটা শক খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এভাবে রিয়াক্ট করব সে ভাবতে পারিনি, চুপ করে শুধু দেখছিল। আমি যে সাইফকে এভাবে আমার কাছে টেনে ট্রিট দেব সেটা আমি নিজেও ভাবতে পারছি না। এত সাহস কোথায় পেয়েছি জানি না। লাইব্রেরি থেকে বের হয়েই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। জুতা দুইটা দুই রকম। এখন কি করি? খুব লজ্জা লাগছে। লজ্জায় তো আমার নাক কেটে যাচ্ছে। সবাই দেখলে তো ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আমি ভাবছি এখানে দাঁড়িয়ে না থেকে বরং ক্লাসে গিয়েই বসি। নিপা আর তিন্নি সহ কোনো একটা ব্যবস্থা করা যাবে। আমি ক্লাসের দিকেই যাচ্ছি, কিন্তু কমন রুম ক্রস করতেই দেখি সেখানে কয়েক জোড়া জুতো রাখা আছে। আমাদের কমন রুমটা অনেক বড়। সেখানে গানের, নাচের, ব্র্যান্ডের সব কিছু রিহার্সাল হয়। তাই রুমটাতে জুতো বাইরে রেখেই ঢুকতে হয়। তাই জুতো সব বাইরে আর ছেলে মেয়ে সব ভেতরে। আমি আমার জুতো খুলে সেখান থেকে সব জুতো ট্রাই করছি, বাট সব বড় বড় আমার পায়ে হচ্ছে না। নিরাশ হয়ে গেছি। হঠাৎ চোখ গেল একটু ভেতরে রাখা একজোড়া জুতা। খুব সুন্দর। ক্লাস আর করিনি, সেই কখন থেকে নিপা আর তিন্নির জন্য ওয়েট করছি মাঠে বসে। কিছু কিছু জোড়ায় জোড়ায় বসে আছে ছোট ছোট গাছগুলোর ফাঁকে ফাঁকে। এগুলোর মা বাবা কি এগুলোকে কলেজে এগুলো করার জন্য পাঠায়? ছি, কলেজ ফাঁকি দিয়ে রোম্যান্স চলছে। একটু হাঁটছি, একটু বসছি, এমন করেই সময়টা পার করে দিলাম। ক্লাস শেষে নিপা আর তিন্নিকে দেখতে পেলাম। ওরা কথা বলে বলে আসছে, কিন্তু আমায় এখনো দেখেনি। ওদের উপরও আমার খুব রাগ লাগছে। আমার একটু লেট হয় আর কি, কিংবা মোবাইলটাও নেই। তাই বলে কি যোগাযোগ না করেই দুজনে একা একা আমায় রেখে কলেজে চলে আসবে? আমি তো তাদের জন্য অপেক্ষা করি। না, এটা ঠিক না। আজ ওদের বলবোই। সানিয়া, তুই এখন এলি আর ক্লাস করিসনি যে? তিন্নি আমাকে জড়িয়ে ধরলো। ও সানিয়া, আমার বেবি। দেহে এতক্ষণে প্রাণ এলো। আমি অভিমান করে থাক আর লাগবে না পিরিত, দেখাতে হবে না। তিন্নিকে সরিয়ে আমি জানি তোরা আমায় কতটুকু ভাবিস। আমাকে রেখেই তো চলে আসিস। তোকে রেখে আমরা চলে আসি, তাই না? আর তুই যে ঘুম থেকে এতবার ডাকার পর উঠিস না, সেটা কে বলবে? আমি অবাক হয়ে তোকে ডাকতে ডাকতে যে কলেজ শেষ হয়ে যাবে রে, আর সাথে আমাদেরও 12টা বাজবে বলেই তারা দুজন হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। এমনিতে আমি তাদের উপর রাগ, তার উপর তারা কিনা আমার ঘুমকে নিয়ে মজা করছে। চুপ কর তো তোরা। এভাবে সব দাঁত দেখিয়ে হাসবি নাকি আমি চলে যাব? সরি রে দোস্ত, কাল থেকে একসাথে আসবো। তিন্নি চল কিছু খেয়ে নি, খুব খিদে পেয়েছে রে আমার। চল। তারপর ক্যান্টিনে গিয়ে একটা কোনায় টেবিলে বসলাম। আমি শুধু একটা রোল খেলাম। যখন বিল দিতে গেলাম অবাক হয়ে একজন অন্যজনের দিকে তাকিয়ে রইলাম। বিল নাকি ওই দিনের মতো আজও অন্য কেউ পে করেছে। এসব হচ্ছেটা কি? রিক্সা ভাড়াও দেয়া লাগে না, ক্যান্টিনেও দুইবার বিল নেয়নি। কে দিচ্ছে? এত কোটিপতি আমাকে কেন দান করছে? চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আর ক্যান্টিনওয়ালাকে জিজ্ঞেস করলে বলল সে নাকি জানে না। তারপর মাঠে আসতেই ক্যান্টিনের পিচ্চিটা এসে বলল, আপা আপনাদের সাথে যাইতে কইছে, তাড়াতাড়ি। আমার কিছু বলার আগেই দৌড়ে চলে গেল। সাদে কে যেতে বলেছে আর কেনই বা যেতে বলেছে? সেটা তো গেলেই বুঝতে পারবো। চল দেখে আসি। চল। না বাবা, আমি যাব না, তোরা যা। আমার কেন জানি ভয় ভয় লাগছে। ছাড় তো এই ভিতর ডিমকে,
চল আমরা গিয়ে দেখে আসি। আমি আর নিপা তিন্নিকে মাঠে বসিয়ে রেখে করিডোর দিয়ে যেতেই সিনিয়র গ্রুপের সাহিল সামনে এসে দাঁড়িয়ে আমাদের পথ আটকালো। আমি আর নিপা একজন অন্যজনের মুখ চাওয়াচাওয়ি করছি। হেই, হ্যালো গার্লস, কেমন আছো? আমরা ভালো থাকি আর খারাপ থাকি, তাতে আপনাদের কি? আরে আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? আমরা সিনিয়র, সব সিনিয়রদের ভালো মন্দ দেখার দায়িত্বটাও তো আমাদের, তাই না? নিপা তো কোনো কথাই বলছে না। থাক, আমাদের দায়িত্ব নিতে হবে না, পথ ছাড়ুন। কেন? কোথায় যাচ্ছ তোমরা? সেটা আমাকে কেন বল? ওহ, এতক্ষণ বুলি ফুটলো, আমি তো ভাবলাম বোবা টোবা হয়ে গেছে। এই চল তো সানিয়া, শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমরা ছাদে গেলাম, কেউ নেই, কিন্তু ছাদটা খুবই সুন্দর। ছাদের প্রতিটা কর্নারে ফুল গাছ। ওয়াও নিপা, কি সুন্দর! আমরা আগে কেন এলাম না? তাই তো, ছাদটা অনেক সুন্দর, সব ফুলের গাছ দিয়ে সাজানো। উফ, তিন্নিটা না কেন এলো না? এত সুন্দর জিনিস সে মিস করবে নাকি? আসেনি কেন? ওকে কি আমরা আসতে নিষেধ করেছি? আচ্ছা, ও তো একা, তাই না? যদি সিনিয়র গ্রুপ ওকে পায় তাহলে? ঠিক বলছিস। তুই যা, তিন্নিকে নিয়ে আয় এখানে। ছাদটাও দেখা হবে আর ওই বজ্জাতদের হাত থেকেও বাঁচবে। কিন্তু তুই, আমি চলে গেলে তো তুই একা হয়ে যাবি। একা হলে হব, তাতে কি? আমি আর কাউকে ভয় পাই না। যা, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা, তবে সাবধানে থাকিস। বলেই চলে গেল। আমি পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দর। আমাদের কলেজটা অনেক জায়গা জুড়ে, তাই বড় বড় গাছও লাগানো আছে, যাদের কিছু ছায়া এসে ছাদে পড়ছে। ফুল দেখলেই আমার মাথা ঠিক থাকে না, ছেঁড়ার জন্য পাগল হয়ে যাই। চারদিকে আমি চোখ বুলালাম, কেউ নাই, তাই কয়েকটা ফুল ছিঁড়েই নিলাম। নিয়ে পেছনে ঘুরতেই কারো সাথে ধাক্কা খেলাম। উফ, ব্যথা পেয়েছি। ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে উপরে তাকিয়েই আমার চোখ বড় বড়। তুমি যেখানে আমিও সেখানে। এ কি, কোনো কাজ নেই, শুধু আমার পিছন পিছন কেন ঘুরঘুর করেন? তোমার পিছনে কেন ঘুরঘুর করি, তাই না? কারণ তুমি তো একটা চোর। আমি ঢোক গিলে বললাম। মানে কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। মিথ্যে সব। মিথ্যে না, সব সত্যি। সাক্ষী আছে তোমার ব্যাগে রাখা ফুল আর আমি তার দিকে তাকিয়ে, আর আর কি? আর তোমার পায়ের জুতোটা। আমি পা প্লাজোর আড়ালে লুকিয়ে নিলাম। আপনি কিভাবে জানলেন? আমি তো তোমার পিছন পিছন ছিলাম, তাই সব দেখেছি। তুমি তো আসলেই খুব ডেঞ্জারাস। তোমার প্রতিটা কাজ দেখে আমি শকটের উপর শকট হচ্ছি। কিভাবে পারো এইসব করতে? দেখেন, আমি খুবই সাদাসিধে আর ভদ্র একটা মেয়ে, সো আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না। আর আমি চোর না। তোমার সাহসও আছে বটে, ছেলেদের সাথে পাঙ্গা নিতে তোমার ভয় করে না? আরো বলে কিনা সাদা সিধে আর ভদ্র মেয়ে। ভয় কে? আমার এক পা ছাদে আর অন্যটা ছাদের বাইরে, আর একটু হলেই পড়ে যেতাম যদি সে না ধরতো। আমার একটা হাত ধরেই আছে, আমি নিজের উপর ব্যালেন্স রাখতে পারছি না। সে যদি ছেড়ে দেয় আমি এক্ষুনি পড়ে যাব। ওরে বাবা, তিনতলা থেকে নিচে তাকাতে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। যদি পড়ি আস্ত থাকবো না। প্লিজ আমার হাত ছাড়বেন না সাইফ, প্লিজ। আমি ওনার হাতটা শক্ত করে মুঠো করে ধরলাম। ছাড়বো না মানে? তুমি সারা জীবন আমার হাত ধরে এভাবে ঝুলে থাকবা, বুঝলা? আরে আমি তা বলছি না, আগে আমাকে বাঁচান, টেনে উঠান, আমি বাঁচতে চাই প্লিজ। ও আচ্ছা, তাই বলো, এবার স্বীকার করো তুমি কি করছো। কি কি করেছি মানে? সাইফ আমার হাত একটু হালকা করতেই আমি আরো টলে পড়ছি আর ভয় পেয়ে তাকে মিনতি করতে থাকি। আচ্ছা আচ্ছা, সব বলছি। সাইফ আমার হাত আবার টাইট করে ধরলো। আমি অনেক কিছুই করেছি। ফুল চুরি করেছি, জুইয়ের গায়ে ইচ্ছে করে কফি ফেলেছি, আর কিছু না। না না, আরেকটা বাকি আছে, সেটা বলো। আর কোনটা?
বলবে নাকি হাতটা ছেড়ে দেবো? না 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 না, বলছি আমি, প্লিজ হাত ছাড়বেন না, আমি বলছি। আমি কমন রুম থেকে জুতোগুলো বদল করেছি, কিন্তু চুরি করিনি। তারপর সাইফ আমায় টেনে উঠালো। আমাকে টেনে উঠাতে আমি ধপ করে সাইফের বুকে পড়লাম। আমি ওকে জড়িয়ে ধরলাম। খুব ভয় পেয়েছি যে। সাইফ আমায় ফিসফিসিয়ে বলল, এই গোলাপি, হাত ছেড়ে দিয়েছি সেই কখন, এখন তো বুকে এসে পড়েছ। কি করি বলো তো, সবাই দেখছে কিন্তু। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। সামনে তাকিয়ে লজ্জা পেলাম। সিনিয়র গ্রুপের সবাই, মানে সামাদ, সাহিল, জাহাদ আর নিপা আর তিন্নিও দাঁড়িয়ে আছে, আর সবার চোখ আমাদের দিকেই। এরা সবাই আমার সব কথা শুনেছে আর সব দেখেছে। ইস কি লজ্জা! নিপা আর তিন্নি আমার জুতো দেখে আমার দিকে হাবলার মতো তাকিয়ে আছে। সামাদ, সাহিল আর জাহাদ ওরা আমার পায়ের দিকে বারবার তাকিয়ে দেখছে। আমি নিপা আর তিন্নির কাছে গিয়ে তাদের জড়িয়ে ধরলাম। যদি আমার আজ কিছু হয়ে যেত, ছেলেরা আমাদের কাণ্ড দেখছে। ইস বেচারি সানিয়া। একজনের হাত থেকে রেহাই পেল, তবে অন্যজনের হাত থেকে কে রক্ষা করবে? আমি নিপা আর তিন্নি অবাক হয়ে তাদের দিকে তাকালাম। উফ সানি, দোষ যখন করেছো শাস্তি তো পেতেই হবে। তবে তুমি যা জুতো নিয়েছো সে নিজেই নাকি তোমায় শাস্তি দেবে? তারপর সাইফ ইশারা করলো। সামাদ ছাদের দরজা খুলে দিতেই ইয়া মোটা একটা ভুটকি মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি, নিপা আর তিন্নি তিনজনে মিলেও ভুটকির সমান হব না, এত মোটা। সাইফ আমার দিকে তাকিয়ে, গোলাপি তুমিও জুতোই নিয়েছো? আমি অবাক হয়ে তার পা দেখছি। এত মুটকি, অথচ পাগুলো এত ছোট কেন? এমন মুটকির জুতা হবে এটা? না, দেখলেই বিশ্বাসই হতো না। লিজা, তোর অপরাধী তোর সামনে আছে। ওই যে গোলাপি ড্রেস পরা গোলাপিটা, সব উসুল করে নে। তারপর বুটকিটা সাইফের দিকে তাকিয়ে একটা হাসি দিল, আর সাইফও একটা রোমান্টিক হাসি দিলে বুটকিটা লজ্জায় বেগুনি হয়ে গেল। তারপর সাইফ আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মেরে বলল, ওই গোলাপি, অল দ্য বেস্ট। আর ভুটকিটা তার মুখখানা রাগি করে আমাদের দিকে আসছিল। ওরে বাবা, এই মুটকি তো আমাকে মেরে চ্যাপটা বানিয়ে দিবে। নিপা, তিন্নি জলদি পালা বলে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। তিনজনেই মাঠে এসে বসে পড়লাম। আল্লাহ গো! সানিয়া, সব সব তোর জন্য। ইডিয়েট একটা! এই ভুটকিটা আজ আমাদের মেরেই ফেলতো। ওরে বাবা, এই বুটকিটাকে তো আমি আজ প্রথম দেখলাম। তুই কি আর কারো জুতো পেলি না? শেষমেশ ওই বুটকির জুতাই নিলি? ওদের কারো কথাই কানে যাচ্ছে না আমার। আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। শয়তান সাইফ, আমি চোর, আমাকে চোর বলে ভুটকির হাতে ধরিয়ে দিল বেটা বজ্জাত। আমি খুব ভালো করেই দেখেছিলাম, যখন আমরা তিনজনেই ভুটকির হাত থেকে বাঁচার জন্য ছোটাছুটি করছি, তখন সাইফ আর তার সিনিয়র গ্রুপ হাসতে হাসতে খুন খুন হয়ে যাচ্ছে। অনেক পড়েছো তোমরা, আমিও দেখে নিব। তুই ছেলে হয়েছিস তো কি হয়েছে, আমিও তোর থেকে কম না। শয়তান বজ্জাত ডেভিল একটা, আজ থেকে তোর নাম ডেভিল। নিপা আমাকে ধাক্কা দিয়ে, কিরে, কি ভাবছিস? কই কিছু না তো। তুই জুতো কেন বদল করেছিস আগে সেটা বল। হ্যাঁ বল। এসব রাগ তো পরে বলবো। আচ্ছা, তোরা আমার কেমন বান্ধবী বলতো? আমাকে যে সাইফ ছাদ থেকে ফেলে দিচ্ছিল, তোরা কি দেখিসনি? তোরা আমার বাঁচালি না কেন? যদি আমার মেরে ফেলতো তাহলে কি তোরা খুশি হতি? তোকে বাঁচাবো কেমনে বল? তোর কাছে যেতে চাইলে এই সামাদ বদমাইশটা বলে যদি আমরা তোর কাছে যাই তাহলে সাইফ তোর হাত ছেড়ে দিবে, আমাদের ভয় দেখিয়েছিল। কিন্তু দেখ, সে তোকে বরং বাঁচিয়েছে, নইলে তো তুই পড়েই যেতি। হ্যাঁ, বাঁচিয়েছে না ছাই, উল্টা মারিয়েছে ওই বুটকিকে আমাদের পেছনে লাগিয়ে। চল এবার ওঠা যাক, অনেক হয়েছে। আল্লাহ বাঁচিয়েছে, নইলে যে কি হতো আল্লাহই ভালো জানে। তারপর তিনজনেই বের হয়ে রিক্সা খুঁজছি, একটা রিক্সাও যাচ্ছে না। দৌড় বেটা, জাহান্নামে যা। দেখ কি হলো, একটা রিক্সাও যাচ্ছে না। সব কি স্ট্রাইক ডাকলো নাকি?
সব সব তোর জন্য। সব সময় কোনো না কোনো বিপদে ফেলিস তুই আমাদের। সব শুধু আমারই দোষ, তাই না? তোরা তো কিছুই করিস না। তুই যে সাহিলের। চুপ করে গেলাম। নিপা রেগে আমার দিকে তাকালো। আমি কি সাহিলের? উফ, তোরা থামবি? এসব কি শুরু করেছিস রাস্তার মাঝখানে? লোকে দেখলে কি বলবে? লোকে দেখলে বলবে নিপা নামের মেয়েটা খুব ঝগড়াটে, তাকে আমরা কেউ বিয়ে করব না। হাহা করে হাসছি। আমি বুঝি ঝগড়াটে আর তুই কি ধোয়া তুলসী পাতা? না গো, আমি দুধে চুবানো তুলসী পাতা। আবার হাসছি। এখনো থামবি না তোরা, তাই না? ঝগড়া করতে করতে অনেকটা হেঁটে আসলাম আমরা। রাস্তার ওপাশে চোখ যেতেই আমি খুশিতে লাফিয়ে উঠি। মাথা গেছে বোধ হয়। সানিয়া, কি হলো আবার তোর? গাধীর দল, কানা হয়ে গেলি নাকি? চোখে দেখিস না? দেখ, বলি রাস্তার অন্য পাশে ফুচকার ভ্যানটা দেখিয়ে দিলাম। এখন কি ফুচকা খাওয়ার টাইম? কি বললি তুই? ফুচকা খাওয়ার জন্য আবার টাইম লাগে নাকি? চল ফুচকা খাবো। ফুচকা দেখে আমার মুখে পানি চলে এলো। চল। নিপা আমাকে আর তিন্নিকে টেনে ধরে বলল, কই যাচ্ছিস তোরা? ফুচকা অন্যদিন খাইস, আজ দেরি হয়ে গেছে, চল। নিপার হাত থেকে নিজেকে ছাড়িয়ে বললাম, না না, আমি এখনই খাবো, প্লিজ চল না। নিপা আমার জোরাজুরিতে রাজি হলো। সাইফ এমনিতে তোকে ড্রামা কুইন বলে না। আমার দিকে তাকিয়ে আমি একটু রাগ দেখিয়ে আবার হেসে দিলাম। তোদেরকে নিয়ে আর পারা যায় না। আমরা তিনজনেই একসাথে রাস্তা পার হচ্ছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম। তাই একটা কার এসে ঠিক আমার সামনে দাঁড়িয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আর একটু জন্য আমি বেঁচে গেছি। কারটা খুব স্পিডে আসছিল আর আমিও না দেখে দৌড় দিচ্ছিলাম। আমি ধীরে ধীরে চোখ খুলে দেখি কারটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি কান ধরে সরি বলে আবার দৌড় দিয়ে রাস্তা পার হয়ে ফুচকার ভ্যানের সামনে গিয়ে দাঁড়ালাম। ইস, আজ কত বড় বড় বিপদ থেকে আল্লাহ আমায় বাঁচিয়েছে। লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। তুই এত ছেলে মানুষই করিস কেন? ভাগ্যিস গাড়িটা ব্রেক কষেছিল, আর একটুর জন্য তো উপরে চলে যেতিস। ভূত হয়ে আসতাম ফুচকা খাওয়ার জন্য। হিহি করে হাসছি। 3 প্লেট ফুচকা আমি একাই খেলাম। ফুচকা কি যে মজা! আমি ফুচকা আর চকলেট পাগলি। আমার কাজিনরাও বলে। নিপা আর তিন্নি 3 প্লেট ভাগ করে খেলো। আমি ফুচকা খেয়ে নিপা আর তিন্নিকে বললাম, চল চল, টাকা দেওয়া লাগবে না, হয়তো কেউ দিয়ে দিয়েছে। সবাই হাঁটা দিলাম। ভাবছি রিক্সা ভাড়া যে দিছে, ক্যান্টিনের বিল যে দিছে, নিশ্চয়ই সে ফুচকার বিলও দিছে। তাই টাকা না দিয়ে চলে যাচ্ছি। হঠাৎ আপা কই যান টাকা না দিয়ে? আমরা তিনজনেই পিছনে তাকিয়ে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। তাহলে হারামিটা ফোননি, শুধু কম টাকা হইলেই দেয়, বেশি টাকা দেয় না। টাকা আমারই দিতে হলো। আমার জন্য যে তারা আজ কত বিপদে পড়েছে, ওই মুটকির চেহারা দেখে তো আমার হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে করছে। ইস, মুটকিটা যদি সাইফের উপর ফেলি তাহলে তো তামা তামা হয়ে যাবে বেচারা। মনে মনে ভাবছি আর হাসছি। এই মেয়েটা না একদম একটা বাচ্চা, সব সময় শুধু বাচ্চামো করবে। ভাগ্যিস গাড়িটা তাড়াতাড়ি ব্রেক করেছিলাম, নইলে তো আজকে আমার জানটাকে মেরেই ফেলতাম। ফুচকা দেখে ও লাফালাফিটা খুব ভালোই লাগলো আমার। আর ওর হাসিটা দেখে আমার কোথায় যেন একটা তীর লাগলো। পাগল হয়ে যায় ওকে দেখে। ওর সব কিছুই আমার ভালো লাগে। আর শেষে কানে ধরে সরি বলাটা। সরিটা অবশ্য আমি শুনিনি, তবে ওর গোলাপের মতো ঠোঁট নাড়ানো দেখেই বুঝে গেছি। হ্যাঁ, একটু হাসি পেল। কিছুই বোঝে না, ভেবেছে ফুচকার টাকাও নিয়ে রেখেছি। পাগলি একটা, টাকা না দিয়েই চলে যাচ্ছে। আরে পাগলি, আগে জানলে আমি তো টাকা দিয়ে দিতাম। হাসিটা দেখেই তো আমি ফিদা হয়ে গেছি তোমার ওপরে। তোমাকে তো আমার চাই চাই। বাসায় এসেই সোফায় ধপ করে বসে পড়লাম। চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরবতা পালন করছি। পা টেবিলের উপর উঠিয়ে দিলাম। শান্তি লাগছে এভাবে বসে থাকতে। চোখ বন্ধ করতে হঠাৎ কল্পনায় সাইফকে জড়িয়ে ধরাটা ভেসে উঠল। চিচি, আমার একটু লজ্জাও করলো না। একটা ছেলেকে আমি কিভাবে জড়িয়ে ধরলাম। ইস,
কি লজ্জা রে বাবা। চোখটা খুলেই দেখি এক রাক্ষসী আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন এক্ষুনি আমায় গিলে খাবে। এভাবে দাঁড়িয়ে না থেকে গুরুজনের সেবা কর, পাটা একটু টিপে দে তো, আর এক গ্লাস পানি খাওয়া, পারলে ভাতটা প্লেটে করে এখানে নিয়ে আয়, টিভি দেখে দেখে খাবো। আমার আবার টিভি দেখে ভাত খাওয়ার অভ্যেস, টিভি দেখে ভাত না খেলে সেগুলো আমার হজমই হবে না। অর্ডার দিলাম কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। কি হলো সাইরা? কি বললাম কানে যায় না? এবার রাক্ষসিনীর মুখ থেকে কথা বের হলো। তোকে কাল বলেছিলাম না আজ আমার টেস্ট পরীক্ষা? বলেছি তো, কোমর যে ভেঙেছিল মনে আছে? একটা চোখ টিপ দিয়ে বললাম। তাহলে তুই এটা কেন করলি? জানিস তোর জন্য আমার কি হয়েছে? আমি চোখ রাঙিয়ে বললাম, ওই রাগ দেখিয়ে কার সাথে কথা বলছিস? সব চুল ছিঁড়ে নেব, যা বলার সোজাসুজি বল। আম্মুর এন্ট্রি। আম্মুকে দেখে তাড়াতাড়ি পা নামিয়ে টায়ার্ড ভাব দেখিয়ে বসলাম। আম্মু দেখো না, সাইরাকে বলছি আমার জন্য খাবার আনতে, কিন্তু দেখো না ও আমার সাথে রাগ দেখাচ্ছে। দেখাচ্ছে মানে? তুই কি নিজে গিয়ে খেতে পারিস না নবাবজাদি? টিভি দেখে দেখে কিনা ভাত খাবে? এত শোক করা ভালো না। মেয়েদের সবসময় কাজ করতে হয়, কাজ জানতে হয়, শিখতে হয়, কারণ স্বামীর ঘর সাজিয়ে রাখার জন্য নিয়ে যাবে না। তাহলে কি গরু চড়ানোর জন্য নিয়ে যাবে? স্বামীর ঘর সংসার দেখাশোনার জন্য, গোছানোর জন্য, বসে বসে টিভি দেখার জন্য না। স্বামীর ঘর করা এত সোজা না। আমাকে আমার স্বামী রান্না করে খাওয়াবে, আমার সব কাজ করবে। আমি এমন স্বামী বিয়ে করব, নইলে করব না। দেখা যাবে। তুই সারার জুতো একটা কোথায় নিয়ে গেছিস? আম্মু, আপু দুইটা দুই রকম পরে কলেজে গেছে। আপুরটা পুরনো ছিল আর আমারটা নতুন। অসহায়ভাবে আম্মুর দিকে তাকিয়ে, আম্মু হয়েছে কি জানো, আমি না তাড়াহুড়োর মধ্যে ভুল করে সাইরার একটা নিয়ে গেছি। আমার নতুন জুতো আজ পরে পরীক্ষা দিতে যাব, তাই বের করে রেখেছিলাম। সব বান্ধবীদের বলেছি, ভাইয়া ইতালি থেকে পাঠিয়েছে। তোর জন্য আমার লেটও হয়েছে। জুতোটা খুঁজতে খুঁজতে আমি আর আম্মু পুরো ঘর তেনা তেনা বানিয়ে ফেলছি, তারপরেও পেলাম না। আর আমার বান্ধবীর সামনেও আমি লজ্জা পেয়েছি, শুধু তোর জন্য। ন্যাকা কান্না করছে আম্মুর সামনে। সানিয়া, এমন বেয়াখালি আর করিস না, দেখবি আমি তোর কি হাল করি। আমি রাগী লুকে সাইরাকে দেখছি। তোকে তো আমি খাইছি, আম্মুটাও না যখন তখন শুধু আমাকে নিয়েই লাগবে। যখন শ্বশুর বাড়ি যাব আর আসবো না, বলে দিলাম। কিন্তু সাইরাটা ন্যাকা কান্না করে আম্মুকে বলছে, আম্মু ওকে জিজ্ঞেস করো আমার জুতোটা কোথায়। ওরে বাবারে, এখন আম্মুকে কি বলবো? সত্যি বললে তো আজ আমি শেষ। আম্মু মানে আসলে হয়েছে কি জানো? আম্মু দেখো, আপু কার জুতো পরে এসেছে, কিন্তু আমারগুলো কই? আম্মু আমার জবাবের আশায় আমার অসহায় মুখখানার দিকে তাকিয়ে রইল, আর আমি ভেতরে ভেতরে খিচুড়ি পাকাচ্ছি যে আম্মুকে কি উত্তর দেব। ইয়েস, পেয়ে গেছি। কি হলো, চুপ করে আছিস কেন আপু? বল, নাকি কথা বানাচ্ছিস মনে মনে? সাইরাকে চোখ বড় বড় করে বললাম, তুই চুপ থাক, আমাকে নিয়ে তোর এত গবেষণা করতে হবে না। আম্মু জানো, আমি না কলেজের কমন রুমে ঢুকেছি, আর জুতা বাইরে ছিল, কিন্তু বের হওয়ার সময় আর জুতোগুলো পাইনি। আমতা আমতা করে তাই অন্য জুতো পরে নিয়েছি। তুই কি এখনো ছোট রয়ে যাবি? ফুচকা কেন খেয়েছিস? অবাক হয়ে, এটা কি আমার আম্মু জান নাকি কোনো দরবেশ? তাইলে সব বুঝে কিভাবে? তুই যদি গাছের ডালে ডালে থাকিস, আমি কিন্তু পাতায় পাতায় আছি, আর তোর ভিতরে কি চলছে আমি সব বুঝি। তাই আমার সাথে একদম চালাকি করবি না। আমি সাইরা একগাল হেসে, খেয়েছিস তো খেয়েছিস, তোর ওনারাও খাওয়াইছিস। আমার তো হিজাব বাঁধা ছিল, দেখি সত্যি ওনাতে সব লেগেছে। ইস, ধরা পড়ে গেলাম। কিচ্ছু লুকাতে পারি না আম্মুর কাছ থেকে, কিভাবে যেন সব বুঝে যায়। এমন যেন আর কখনো না হয়। মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ বললাম। সাইরা আবার আম্মুকে ধরে বলল, আম্মু, আপু আমার জুতো হারিয়ে এসেছে, তাই আপুকে বলো জুতোর বদলে ওর স্টোন বসানো ব্লু কালারের ব্যাগটা আমায় দিতে। দাঁতে দাঁত চেপে কুত্তি শয়তান লাথি দিয়ে ইন্ডিয়ায় পাঠায় দিমু। শখ কত আমার প্রিয় ব্যাগের দিকে নজর দেয়।
আমি নিজেও সেটা এখনো ইউজ করিনি। আম্মুর কাছ থেকে অনেক কষ্টে টাকা নিয়ে আমার জমানো টাকা সহ মিলিয়ে একটা দামি ব্র্যান্ডের ব্যাগ নিয়েছি 4300 টাকা দিয়ে। আর সেটা ব্যাগটা আমি তোর মতো বজ্জাত মেয়েকে দেব? জীবনেও না। মরে গেলেও আমি ওটা আমার সাথে নিয়ে যাব। তোর এত বড় সাহস কি করে হয় আমার ব্যাগের দিকে নজর দিস? তুই চাইলে আমার বালাজোড়া আর আংটি নিতে পারিস, কিন্তু ব্যাগটা না। আম্মু তো সেই কখন চলে গেছে। আমার মুখটা নাকি বেশি চালু, সেটা আম্মু বলে। সাইরা এতক্ষণ আমার কথা শুনে হাঁ করে দাঁড়িয়েছিল। আমার তোর জামাইয়ের দেওয়া জিনিস লাগবে না, শুধু তোর ব্যাগটা দিলেই চলবে। আর এমনিতেও তোর বিয়ের পর সব জিনিস তো আমারই হয়ে যাবে। সব তোর হয়ে যাবে তাই না? কিন্তু ব্যাগটা তোর হবে না। আমি সেটা আমার সাথে করে নিয়ে যাব। আর আমার এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে না। ওহো, তাই নাকি? বালাজোড়া আর রিং পরে বসে আছিস আর বলছিস যে বিয়ে হচ্ছে না। আপনার বিয়ে সব ঠিকঠাক হয়ে আছে, শুধু আব্বুর হ্যাঁ বলার অপেক্ষায়। তারপরেই না তুই খেলনা ফতে। আমায় একটা ভেঙচি দিয়ে চলে গেল। যে করেই হোক আমাকে ওই বাবুর বাবুনি হওয়া থেকে আটকাতে হবে। আব্বুকে ম্যানেজ করতেই হবে। যদি আব্বু হ্যাঁ করে দেয় তাহলে তো সব শেষ। রুমে গিয়ে শাওয়ার নিলাম খুব লম্বা। চোখ বন্ধ করলেই শুধু সাইফকে জড়িয়ে ধরার ফিলিংসটা অনুভব করছি। নিজে নিজেই ব্লাশিং হচ্ছি। বারবার ওই ডেভিলটার চেহারা কেন আমার চোখে ভেসে উঠছে। আমি কি তার প্রেমে পড়ে গেলাম না তো? তোর কিসব আবল তাবল ভাবছি আমি। তার তো জুই আছে। বেচারি জুইয়ের কি অবস্থা আল্লাহই জানে। শাওয়ার সেরে রুমে এসে প্যান্টটা ফুল স্পিডে ছেড়ে কম্বল জড়িয়ে চুলগুলো ছড়িয়ে দিয়ে শুয়ে আছি। ফ্যানটা ছেড়েই চুল শুকানোর জন্য এমনিতেই ঠান্ডায় কাঁপছি। দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখি সাইরা হনহনিয়ে রুমে ঢুকে ব্যাগটা আমার পাশে ছুঁড়ে মেরে বলল, কলেজ থেকে এসে ব্যাগ এক জায়গায়, জুতো আরেক জায়গায়, ওড়না আরেক জায়গায়। এখানে কি তোর কাজের মেয়ে আছে নাকি তোর জামাই কাজের বুয়া রেখেছে? সব ঠিক করে রাখতে পারিস না? আমি সাইরার দিকে রাগী চোখে তাকালাম। সাইরা আবার বলল, এগুলো আমার কথা না, আম্মুর কথা। আম্মু বলেছে, আমি রেকর্ড করে তোর সামনে প্লে করেছি। সাইরা রুম থেকে বেরিয়ে ধপ করে দরজা বন্ধ করে দিল। কত বেয়াদব মেয়ে! বড় বোনের সাথে বেয়াদবি! একে তো রুমে নক করে ঢুকলো না, আবার বড় বড় কথা। তোকে আমি এমন শিক্ষা দিব না, তুই আমার বুয়া হয়ে থাকবি। তোকে আমি আমার শ্বশুর বাড়িতে বুয়ার কাজ দিব, মাসে মাসে ভালো বেতনও দিব। বজ্জাত একটা কুত্তি সাইরা। দিলাম লম্বা একটা ঘুম। একেবারে সন্ধ্যায় উঠলাম। নিচে গিয়ে সোফায় বসে সালমাকে ডাকতে লাগলাম। সালমা আমাদের কাজের মেয়ে, আজকেই নাকি বাড়ি থেকে এসেছে। কাজের মেয়েরা আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে যায়। আম্মুর থেকে কাজ বেশি আমি করাই। এই পানি আন, আমার পা টিপে দে, আমায় গল্প শোনা, এন ত্যান করে তাদের জ্বালিয়ে মারি। তারা যখন রাতে ঘুমায় আমি চুপি চুপি গিয়ে তাদের ভূত সাজিয়ে দেই। আর সকালে উঠেই নিজেকে নিজে আয়নায় দেখে সে ভয় পায়। তারপর আম্মুর কাছে নালিশ অ্যান্ড আমার মায়ের 1 ডজন ফ্রি। মেয়েগুলো আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে তাদের বাড়ি গেলে আর আসতে চায় না। কিন্তু সালমাটা অনেক ভালো। আমি এত জ্বালানোর পরেও আবার এসেছে। সালমাকে ডাকতে ডাকতে গলা ফাটিয়ে ফেলছি, তারপরেও আসছে না। আম্মু চিল্লিয়ে বলছে, তোর কাজ তুই কর, সালমা যাইতে পারবে না। তার মানে হলো সালমাকে আম্মু আসতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, নিজে গিয়ে চাটা খেলাম আর সালমাকে ইশারায় ভয় দেখালাম যে তোর খবর আছে। বেচারি ভয় পাইছে। টিভি দেখে দেখে চাটা শেষ করলাম। একটু একটু কাশি হচ্ছে। ইস, আসার পর যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেয়েছিলাম। অনেকক্ষণ ধরে পড়ার টেবিলে বসে আছি, কিন্তু পড়ায় মন বসছে না। বারবার সাইফের কথা মনে পড়ছে। ছেলেটা তত খারাপ না, দেখতে খুবই হ্যান্ডসাম। হঠাৎ টোন বাজতে শুনছি। আম্মুর মোবাইল তো আমার কাছে, তাইলে খুব কাছ থেকে শোনা যাচ্ছে। পুরো খাটে সব ওলট পালট করে খুঁজলাম, না নেই, কিন্তু টোন এখনো বেজেই চলছে। ব্যাগের কাছে যেতেই দেখি শব্দটা ভালোভাবে শোনা যাচ্ছে। তার মানে ব্যাগ থেকে শব্দ হচ্ছে। তাড়াতাড়ি ব্যাগ খুলে সব জিনিস বের করে আমি তো খুশিতে পাগল টাগল হয়ে গেলাম।
ইয়া আল্লাহ, তুমি কত মহান! আমার শখের মোবাইলটা আমায় দিয়ে দিলে। আমার মোবাইল আমার সামনে, ওয়াও! জড়িয়ে ধরে মোবাইলটারে এতগুলো কিচি দিলাম। উফ, আমার জানটা আসছে এতদিনে। কিন্তু একই মোবাইলের কভারটা চেঞ্জ হলো কেমনে? তবে অনেক নাইস লাগছে। দামি কভার দেখিয়ে বোঝা যাচ্ছে মিকি মাউস ওয়ালা, লাভ আকারে শেপে সব সাদা গোল্ডেন পাথর। নাইস লাগছে, খুব খুব ভালো লাগছে দেখতে। আবার টোন বেজে উঠলে আমি রিসিভ করি। হ্যালো বলেই লাইনটা কেটে দিলাম আর মোবাইলটা বালিশের নিচে রেখে দিলাম। আম্মু এসে গেছে। আম্মু মোবাইল দেখলে কিছুই বলবে না, তবে কভারটা দেখলে বলবে এটা কোথায় পেয়েছিস। তখন কি বলবো আমি? তাই না পরে কি করছিস? কয়েকবার আসলাম কিন্তু তোকে একটা বারও পড়তে দেখলাম না। কিন্তু তুমি না পড়ার সময় দেখো না, আর একটু রেস্ট নিলেই দেখে ফেলো, তারপর বলো পড়ি না। কি এমন পাহাড় উল্টায় ফেলিস যে একটু পরেই রেস্ট নিতে হয়? জলদি আয় খেতে, তোর আব্বু বসে আছে। আমি আম্মুর পিছন পিছন নিচে গেলাম। ডিনার শেষ করে উঠতেই যাচ্ছি, আব্বু একটা ধমক দিল। এভাবে কাজটা কেন? ঠান্ডা পানি আর আইসক্রিম খেয়েছো তাই না? আমি আমতা আমতা করে না আব্বু, আমি ঠান্ডা কিছুই খাইনি। আব্বু আব্বু বোধহয় আইসক্রিম খেয়েছে, আর কলেজ থেকে আসার পর ফ্রিজ থেকে ঠান্ডা পানিও খেয়েছে, আমি দেখেছি। আমি অসহায়ভাবে আব্বুর দিকে তাকিয়ে, না আব্বু আমি খাইনি। মনে মনে এই শাইরা সবসময় শুধু আমার নামে কুটনামি করবে। আইসক্রিম না খেয়েও আজ আমায় দোষী হতে হলো। এটা যে কত কষ্ট বোঝাতে পারবো না। আব্বু আর ভাইয়া তাদের রুমে চলে গেলে আমি শাইরাকে একটা থাপ্পড় দিয়ে আমার রুমে চলে এলাম। সত্যি আমি কাশছি ওই ঠান্ডা পানিটা খাওয়ার কারণে। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে লোশন মাখছিলাম। দরজায় নক করলো কেউ। দরজা খুলে দিতেই দেখি আব্বু, হাতে একটা কফির মগ। ওয়াও, আব্বু আমার জন্য কফি এনেছে। আমার কিন্তু এখন কফি খেতে খুব ইচ্ছে করছিল। আব্বু মগটা আমার হাতে দিয়ে বলল, সব শেষ করবা। আমি হাতে নিয়েই অবাক হলাম। তারপরও আব্বুকে বুঝতে না দিয়ে একটা জোরপূর্বক হাসি দিয়ে হ্যাঁ বললাম। আব্বু চলে গেলে আমার মুখটা আবার মলিন হয়ে গেল। এটাতে লেবু, দারচিনি, লং, এলাচি আর মধু দিয়ে রং চা, যা আমি মোটেও খেতে পারি না। কিন্তু আব্বু জোর করে আমাদের খাওয়ায় কাশি হলে বা গলা ব্যথা করলে। 2-3 চুমুক খেয়েই আমার বমি বমি লাগছে। ব্যালকনিতে গিয়ে সব ফেলে দিলাম। তারপর বিছানায় এসে ধপ করে শুইলাম। যদিও বা আব্বুর সামনে হলে বাধ্য হয়ে সব খেতে হতো। বালিশের উপর মাথাটা রাখতেই মনে পড়ে গেল, ও শিট, মোবাইলটা তো বালিশের নিচে রাখা। আমার তো মনেই ছিল না। তাড়াতাড়ি মোবাইলটা বালিশের নিচ থেকে বের করে শুয়ে শুয়ে মোবাইলটা দেখছি। কোথায় ছিল আমার মোবাইলটা? কার কাছে ছিল? আর ব্যাগের মধ্যে এলো কি করে? কে রেখেছে? চোর তো চুরি করে নিয়ে যায় আর দেয় না, কিন্তু এখন দেখছি চোর নতুন সাজে আর মোবাইলটা দিয়ে গেছে। মেয়েটা এত ইডিয়েট কেন বুঝি না। সব সময় একবারে কল ধরতে পারে না। এতবার কল দিলাম ধরলই না। না জানি মোবাইলটা পেয়ে কেমন করছে, নাকি আমার চোট্ট ভাবছে। আর ভাববে না কেন? মোবাইলটা যে এই কদিন আমার কাছেই ছিল, দিয়ে দিতেই চেয়েছিলাম, কিন্তু স্ক্রিনের ছবিটা দেখে তো আমি আবারও ক্রাশ খেলাম। হাসিটা এত কিউট তার। সব ছবি এখন আমার কাছে। পাগল একটা। এত সুন্দর সুন্দর ছবি রেখেছে, অথচ মোবাইলে একটা সিকিউরিটি লক পর্যন্ত দেয়নি। ভাগ্যিস আমি পেয়েছিলাম। ছবিটা দেখেছি আর তোমার সাথে কথা বলছি। ইচ্ছা করছে তোমার গালটা একটু টেনে দিই, ব্যাস। আর কিছু করবো না আপাতত, নইলে যে লজ্জা পাবে। তুমি কি এখনো জেগে আছো নাকি ঘুমের রাজ্যে হারিয়ে গেছো? না না, এটা হতে পারে না। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো না। তোমায় যে আমি ঘুমোতেই দেবো না। লক্ষ্মী একটা, আমার লক্ষ্মী। এই বলে ছোট একটা চুমু দিলাম। বাস্তবে কবে দেবো এখনো জানি না, শুধু এটা জানি তুমি শুধুই আমার, আর কারো হতেই পারো না। ঘুম আমার চোখে ভর করেছে। এতক্ষণ যে মোবাইল টিপাটিপি করছি, ফেসবুকে ঢু মারছিলাম। আবাল মার্কা পোস্টে কমেন্ট করতে আমার খুব মজা লাগে। মোবাইলটা পাশে রেখে চোখ দুটো বন্ধ করে হারিয়ে যাচ্ছিলাম ঘুমের রাজ্যে। হঠাৎ মোবাইলের টোন বেজে উঠলে আমি ধরফড়িয়ে উঠে পড়ি। সাইলেন্ট মোড দিয়ে ফোনটা রিসিভ করি।
চোখে ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো হ্যালো, কে? আপনি শুধু শুধু আমার ঘুম নষ্ট করেন কেন? কোনো শব্দ নেই, চুপচাপ শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি কেটে আবার শুয়ে পড়লাম। বারবার কল আসছে, ভাইব্রেশন হচ্ছে, আর আমার হাতটা কাঁপছে। মোবাইলের ওপর যে আমার হাত। উফ, এত রাতে আমার জন্য কার মন জ্বলছে? আর কেই বাসে, ছেলে নাকি মেয়ে আল্লাহ জানে। এই মেয়েটা আমার এত কষ্ট কেন তাই বুঝি না। হুট করে লাইনটা কেটে দিল। আমি তো চুপ করে থাকি তোমার মিষ্টি কণ্ঠটা শোনার জন্য। বোধহয় ঘুমিয়েছিল। তোমার ঘুম জড়ানো কণ্ঠটা আরোই বেশি সুন্দর। তোমার বিরক্তিগুলো যে আমার বড্ড ভালো লাগে। তোমার এত ভালো লাগে কেন বুঝি না। তোমার চোখ দুটো দেখে ইচ্ছে হয় যেন তার গহীনে আমি হারিয়ে যাই। না, এত পাগল হলে কি করে চলবে? আগে তোমায় পেতে হবে, তারপরেই না সব। আবারও দিলাম কল। আমি এবার খুব রেগেই কলটা রিসিভ করলাম। ও হ্যালো, ম্যাডাম নাকি স্যার? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? ভদ্র সুন্দরী মেয়েদেরকে এত রাতে ডিস্টার্ব করেন কেন? আর কল দিচ্ছেন তো দিচ্ছেন, কিন্তু কোনো কথাই বলছেন না। কি হলো, মুখে কি কেউ সুপার গুলি লাগিয়ে দিয়েছে? একটা ছেলে কণ্ঠ ভেসে আসলো, তবে আমি কণ্ঠটা চিনি। আম্মুর মোবাইলে গত কয়েকদিনে ধরেই কল আর মেসেজ দিচ্ছিল সেই নাম্বারটা, কিন্তু আমার নাম্বার পেলো কোথায়? ওরে বাপরে, এতগুলো কথা একসাথে! এগুলোকে আগে থেকে সাজিয়ে রেখেছো নাকি এখনই সাজিয়ে বললে? আমার কারোর সাথে কথা বলতে কথা সাজানোর টাইম লাগে না। ও হ্যালো, কে আপনি? আর আপনি তো আম্মুরটাতে কল দিয়েছিলেন, তবে আমারটা পেলেন কোথায়? ও সব কথা থাক, বলো তুমি কেমন আছো? থাকবে কেন, এখন বলেন। আর আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। এত তাড়াতাড়ি কি পরিচিত হওয়া যায়? ধীরে ধীরে হয়ে যাবে। কি করছো? কি আর করব, এত রাতে ডান্স করছি আর কি। রিয়েলি? একা একা ডান্স করো তুমি? জি না, ভূতের সাথে ডান্স করছি। আচ্ছা বলেন না প্লিজ, আমার নাম্বারটা কোথায় পেলেন? কেন, এটা জানার মতো এত দরকার কেন? দরকার আছে তো, তাই তো জানতে চাচ্ছি। কি দরকারটা শুনি, তারপরে না হয় বলবো। আগে প্রমিস করেন আমার আব্বু আম্মু এন্ড কাউকে বলবেন না। হাসি পেলো খুব তোমার কথা শুনে। আপনি কি আমার কথা শুনে হাসছেন? ঠিক আছে, তাইলে আমি বলবো না। আরে আরে মেয়ে, রাগ করছো কেন? আচ্ছা যাওয়ার হাসবো না, এবার বলো। প্রমিস কিন্তু এখনো করেননি। পাগলি একটা। কি আমি পাগলি? ইস রে, না না, তুমি না তো। তুমি তো খুব ভালো লক্ষ্মী একটা মেয়ে। এবার বলো। প্রমিস 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 হয়েছে, এবার বলো। ইয়ে মানে আমার মোবাইলটা কেউ চুরি করে নিয়েছিল। একটা চোর আমার ব্যাগ থেকে মোবাইলটা চুরি করেছিল। আমি তো বাসায় এসে সে কি কান্না করেছিলাম। কান্না করছো চোরের জন্য? আরে ধুর, চোরের জন্য কেন কাঁদবো, মোবাইলের জন্য কেঁদেছি। এটা আমার খুব পছন্দের মোবাইল, আমার ভাইয়া আমায় দিয়েছে। তাহলে তুমি এখন কথা বলছো কার মোবাইল দিয়ে? আমার মোবাইল দিয়ে। চুরি হয়েছে বললা না এইমাত্র? এই মেয়ে দেখি আমার সত্যি সত্যি চোর বানিয়ে ফেললো। আমি মনে মনে ভাবতে থাকলাম। চুরি তো হয়েছে, তবে আজ পেয়েছি। আমি তো আল্লাহকে মনে মনে অনেক বলেছি যেন আমার মোবাইলটা আমার কাছে দিয়ে দেয়, নইলে আম্মু খুব বকবে আর মোবাইল দিত না। ও তাই বুঝি? তো চোরটাকে ধরতে পারলে? না তো, চোরের মনে দয়া হয়েছে তাই মোবাইলটা চুপি চুপি আমার ব্যাগে রেখে গেছে। আর একটা অবাক বিষয় কি জানেন? তুমি না বললে জানবো কি করে? চোরটা না খুব ভালো, আমার মোবাইলে নতুন রূপ দিয়েছে। তাই নাকি? তো নতুন রূপটা কি পছন্দ হয়েছে? আমার খুব খুব পছন্দ হয়েছে। তাহলে চোরটাকে তো একটু কিছু দেওয়া দরকার, তাই না? আরে পাগল নাকি, চোরটাকে আমি পাবো কই? আর যদিও বা পাই, তার তো খবর আছে। খবর আছে মানে? কি খবর? মোবাইল নেওয়ার অপরাধে প্রথমে তাকে একটু ধোলাই দেব, তারপর ফিরিয়ে দেওয়ার জন্য তাকে কি বলো? তাকে 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 কাঁচামরিচ খাওয়াবো। পাগলি মেয়ে। আমার না খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা একটা কথা বলি। তুমি আমায় চেনো না, তাহলে আমার সাথে এরকম কথা বলতে যে? আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লেগেছে, তাই বলেছি। আমি ঘুমাবো যে, রাখেন। না রাখবো না, আর ঘুমোতেও দেবো না তোমায়। আগে বলো কেন ভালো লেগেছে আমায়? ঘুমে তলিয়ে গেলাম আর মোবাইলটা কানের উপরেই রয়ে গেল। এই কই গেল গো?
ঘুমিয়ে গেছো তাই না? বললাম না ঘুমোতে, তারপরে ঘুমালে। এই মেয়ে, ঘুমালে তোমার কেমন লাগে? ইস, খুব দেখতে ইচ্ছে করছে গো। ঘুমিয়েছো তুমি, তবে আমার একটু ঘুম দিয়ে যেতে পারতে। আমার যে তোমার ছাড়া ঘুমিয়ে আসে না। ওকে লক্ষ্মীটা, তুমি ঘুমাও আর সুন্দর সুন্দর রোমান্টিক স্বপ্ন দেখো তোমার চোরটাকে নিয়ে। একটা চুমু দিয়ে লাইনটা কেটে দিলাম। ওরে বাবা, চোরটাকে পেলে নাকি ধোলাই দেবে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। তবে অনেক মিষ্টি আমার পাখিটা। সকাল সকাল ঘুম ভাঙলো আম্মুর চিৎকারে। আর কত ঘুমাবি তুই? এত ঘুম কোথার থেকে আসে? সারা রাত মোবাইল টিপাটিপি আর সকালে ঘুম। কত করে বলেছি মেয়েরে মোবাইল দিও না, কে শোনে কার কথা? এখন বুঝুক, মোবাইলটা মেয়েটারে শেষ করে দিল। রাত জেগে মোবাইল টিপলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। এগুলো কি তুই বুঝোস না? বিয়ের পর এত দেরি করে ঘুম থেকে উঠলে শাশুড়ি বলবে মা কিছু শেখায়নি মেয়েরে, লাই দিয়ে মাথার উপর উঠাইছি। জলদি ওঠ, যদি এসে দেখি তুই উঠোস নাই তাহলে তোর খবর আছে। আম্মু আমায় এতগুলো কথা শুনিয়ে বেরিয়ে গেল। শীতের সকাল, কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে আরো কিছুক্ষণ শুয়ে থাকি। চোখটা লেগে আসতেই আম্মু লাস্ট ওয়ার্নিংটা কানে বেজে উঠে। আমি ধরফড়িয়ে উঠে বসতে দেখি পাশে সাইরা আমার মোবাইল নিয়ে অবাক হয়ে দেখছে। আমার মাথার মেজাজটা খারাপ হয়ে গেল। সাইরার হাত থেকে চোমের মোবাইলটা নিয়ে খুব রাগী স্বরে বললাম, এত বড় সাহস তোর, তুই আমার মোবাইল ধরিস? থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো। বেয়াদব মেয়ে কোথাকার, সকাল সকাল আসছে মেজাজ খারাপ করতে। এটা তোর মোবাইল? তাহলে কি তোর জামাইয়ের মোবাইল? এত দামি মোবাইল কোথায় পেলি? তুই তো আম্মুর কাছে টাকা চেয়েছিলি, কিন্তু আম্মু দেয়নি, তাহলে এটা কিভাবে পেলি? কথা বানাচ্ছি, কি বলবো। এইটা নিপা আমার গিফট দিয়েছে, আর এত কিছু জানার তোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। বানিয়ে কথা বললে আমি বুঝতে পারি। যা তো এখান থেকে, তোর বকবকানি শুনতে ভালো লাগছে না। যা যা, বের হ আমার রুম থেকে, যত সব আজাইরা। আমি সব বুঝি তো। আর শোন, আমি তোর রুমে এমনি এমনি আসিনি, তোকে আম্মু গোসল করতে রেডি হতে বলেছে। কেন এত সকালে কেন গোসল করব? নানু বাড়ি যাবি তুই আর আম্মু, জলদি কর। ফুরে, হঠাৎ করে নানু বাড়ি? ইচ্ছা হয় না আমার, নানু বাড়ি ভালো লাগে না। আমার চুলের কাটিংটা দেখলে নানু যা তা বলবে। তারপর সারাক্ষণ মাথায় কাপড় দিয়ে রাখা। আমার নানু চুল কাটা, তারপর স্টাইল করে চলাফেরা করা, এসব মোটেও পছন্দ করে না। এমনকি আমি নানুর সামনে মোবাইল হাতেও নিতে পারি না। মোবাইল নিলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়। নানুর বাসায় গেলে টিভিও দেখতে পারি না, তাই নানু বাসায় যাওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছেটুকুও নেই। আম্মু যখন অর্ডার করেছে তাহলে যেতে তো হবেই, তাই আর দেরি না করে শাওয়ার নিলাম। উফ, কি ঠান্ডা পানি। আমার ওয়াশরুমের হিটারটা নষ্ট হয়ে গেছে, সেটা এখনো ঠিক করা হয়নি, তাই এই দশা। শাওয়ার শেষে রুমে এসে আবার কম্বলের ভিতর ঢুকে কাঁপছি। ওমা, আম্মু তো কাপড়ে বের করে রেখে গেছে, কোনটা পরবো সেটা দিয়ে গেছে। কোথাও গেলে তো কাপড় আমি সিলেক্ট করি, কিন্তু আম্মু যখন সিলেক্ট করেছে, কাহিনী তো একটা আছেই, তবে কালারটা আমায় খুব মানায়। গোলাপের পাপড়ির কালার অনেক ভালো লাগে আমার জামাটা। সেটা পরে হালকা একটা সাজ দিলাম। আমি রেডি হয়ে আম্মু রুমের দিকেই যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে আম্মুর সাথে দেখা। আম্মু বোধহয় আমার রুমেই আসছিল। রেডি তো? আমাকে ভালোভাবে দেখছে, আর উপর থেকে নিচ পর্যন্ত। তারপর আবার বলল, বালাজোড়া রিং পরিসনি কেন? যা সেগুলো পরে আয়, আমি রুমে আছি। আমাকে কিছু বলতে না দিয়ে আম্মু তার রুমে চলে গেল। উফ, বিরক্তিকর। এত জুয়েলারি পরতে আমার ভালো লাগে না, কেমন একটা বউ বউ লাগে। রুমে গিয়ে ড্রয়ার খুলে সব পরে নিলাম। আবার আম্মুর রুমের দিকে যেতেই আব্বু আর আম্মুর কথা কাটাকাটির আওয়াজ শোনা যাচ্ছে। আব্বু খুব রেগে আছে। আমি আম্মুর রুমে আড়ি পেতে সব শোনার চেষ্টা করছি। তুমি কার অনুমতি নিয়ে আমার মেয়েকে দেখিয়েছ, আবার আমায় না জানিয়ে ওকে তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছ ছেলেকে দেখাতে, তাই না? মেয়ে কি বিয়ে দেবে না? আর মেয়ে যথেষ্ট বড় হয়েছে, আর ছেলেও দেখতে শুনতে ভালো, এত ঝামেলাও নেই। একটা মাত্র ছেলে, আমার খুব ভালো লেগেছে। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। আমাকে বোকা বানিয়ে আজ আবারও দেখাতে নিয়ে যাচ্ছে। আমি কি কোরবানির গরু নাকি যাকে তাকে দেখাতে হবে?
আম্মুটা না বেশি করে। আমি জানি তো এসবের পেছনে কে আছে। তোমার মাকে আমার মেয়ের চিন্তা করাতে মানা করো। ওর বাবা এখনো বেঁচে আছে, আমার মেয়ে এখনো ছোট কিছু বুঝে না, তাই আমি এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিব না। তুমি ওকে লাই দিয়ে মাথায় তুলছো। সানিয়া, সানিয়া। আব্বু আমায় ডাকছে কেন? আমি দৌড়ে আমার রুমে এসে, জি আব্বু আসতেছি। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু রেডি হয়ে খাটে বসে আছে আর আব্বু সোফায়। খুব রেগে আছে দেখেই বোঝা যাচ্ছে। আব্বু আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, তারপর বলল, সানিয়া, কলেজে কি আজ বন্ধ? না আব্বু, খোলা। তাই কলেজে না গিয়ে কি করছো তুমি? আম্মু যে নানু বাড়ি যাবে বলল, তাই। কোথাও যেতে হবে না তোমায়, তুমি কলেজে চলে যাও। আর শোনো, একা একা যেও না, এই যে তোমার বান্ধবী আছে না, ওদের সাথে যেও। আচ্ছা আব্বু, বলেই চলে এলাম। রুমে এসে একটা ডান্স দিলাম। ইয়ে, আম্মু তুমি হেরে গেলা। তারপর ব্যাগ নিয়ে কলেজের জন্য বেরিয়ে গেলাম। আব্বু যে একা যেতে বারণ করলো, তাই নিপার বাসায় গেলে জানতে পারি নিপা বেরিয়ে গেছে। মনে হয় তিন্নির বাসায় যাই, আমি দুজনকেই চমকে দেব। তিন্নির বাসার পাশে একটা গোলাপ গাছ আছে, সেখানে 4-5টা গোলাপ ফুটে কি যে সুন্দর দেখাচ্ছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। একটা সেলফি নিলে মন্দ হয় না। ব্যাগ হাতে দিতেই দেখি মোবাইলটা নেই। ইয়া খোদা, মোবাইলটা তো ড্রয়ারে রেখে এসেছি। ইস, কি যে করি, আমি কেমনে ভুলে গেলাম মোবাইলটা আনতে। 5টা ফুল থেকে 3টা থেকে বড় গোলাপ ছিঁড়ে নিলাম। না, কেউ দেখেনি। তিন্নিদের দরজার সামনে এসে বেলটা চেপে ধরেই রাখলাম আর হাসছি। একটু পর দরজা খুলতেই আমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ি। হ্যাঁ, ইস রে, নিজের মাথায় নিজে একটা বাড়ি দিলাম। জিভে কামড় দিয়ে কান ধরে, সরি ভাইয়া, আমি ভাবছিলাম তিন্নি হবে। ও সানিয়া, তুমি? ইটস ওকে। ভাইয়া তিন্নি কই আর আন্টি কই? কাউকে দেখছি না যে। আম্মু তো সকাল সকাল রূপা খালামণি বাসায় গেছে, আর তিন্নিও তো একটু আগেই বেরিয়ে গেছে। টিশান ভাইয়াটা না আমার দিকে কিভাবে যেন তাকায় আছে, বারবার উপর থেকে নিচ পর্যন্ত দেখতেছে। চাউনিটা ঠিক না। বাসায় কেউ নেই? না, কেউ নেই। কেন? আমার কলিজাটা মোচড় দিয়ে উঠলো, বুকের ভেতর কে যেন চেপে ধরছে। তাইলে আমি আসি ভাইয়া বলেই দরজার দিকে যেতেই আমার হাতটা ধরে টিশান ভাইয়া বলল, আজ তোমায় খুব সুন্দর লাগছে। সকাল সকাল উঠেই তোমার মুখটা দেখলাম, দিনটা তো খুবই রোমান্টিক যাবে। আমি ভাইয়ার কথা শুনে কাঁপছি। উনি আমার হাত ধরলো কেন? আমি কেঁপে কেঁপে, ভাইয়া আমার হাত ছাড়েন, আমি যাব, দেরি হয়ে যাচ্ছে। দেরি হবে না, আমি বাইকে করে পৌঁছে দেব। আমাকে টেনে তার সাথে চেপে ধরলো। আমি তাকে চড়িয়ে 2 পা পিছিয়ে গিয়ে বললাম, কি করছেন ভাইয়া আপনি এসব? সে আমার দিকে এগোচ্ছে। আমার কথাগুলো যেন তার কানে ঢুকলো না। আমি আরো 2 পা পিছিয়ে যেতেই তাদের বুক শেলফের সাথে আটকে গিয়ে আমার ব্যাগ হাত থেকে পড়ে গেল। ব্যাগের চেন খোলা থাকার কারণে সব জিনিসগুলো বেরিয়ে ছড়িয়ে গেছে, ফুলগুলোও বেরিয়ে গেছে। আমার সারা শরীর কাঁপছে। টিশান ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে। আমি নিচে দিকে তাকিয়ে দেখলাম সে আমার ফুলগুলোর উপর পা দিয়েই আমার কাছে আসছে, কিন্তু তার কোনো খেয়াল নেই। আমার কত শখের ফুল, কত ভালোবেসে ছিঁড়ে নিয়েছি, সেগুলো কিনা পা দিয়ে পিষে ফেললো। টিশান ভাইয়া আমার কাছাকাছি এসে তার হাত দিয়ে আমায় আটকে নিল। আমি কাঁপছি আর কেঁদে কেঁদে বলছি, ভাইয়া আমাকে ছেড়ে দিন, আমি যাব। কিন্তু সে আমার কোনো কথা শুনছেই না। আমার ঠোঁটের দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার কাছে আসছে। অনেকটা কাছাকাছি আসার পর আমি গায়ে যত জোর ছিল সব এক করে তাকে ধাক্কা দিলাম। টিশান ভাইয়ার ঘোর কাটলে আমি দেখে আমি কাঁদছি। আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করছিলাম যেন তিনি আমায় বিপদের হাত থেকে রক্ষা করেন, আর আল্লাহই আজ আমার রক্ষা করবেন। টিশান ভাইয়া আমার দিকে এগিয়ে, সরি সানিয়া, আমি রিয়েলি সরি। আসলে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমার চোখের পানি মুছে দিচ্ছিল। আমি তাকে আবারও ধাক্কা দিয়ে বললাম, ছি ছি টিশান ভাইয়া, আপনার মনে এই ছিল? আমি ভাবতেও পারিনি
আপনি এমন করবেন। সত্যি সানিয়া, আমি সরি। তোমাকে দেখে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। সরি প্লিজ। আমি যাবার জন্য উঠে দাঁড়াই আর তিশান ভাইয়া আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে বলল, আই লাভ ইউ সানিয়া, উইল ইউ ম্যারি মি? আমার চোখ কপালে। কি বলছেন উনি এসব? তিন্নির ভাই মানে তো আমারও ভাই। আমি তো তিশান ভাইয়াকে নিজের ভাইয়ের মতোই মনে করি, কিন্তু উনি। এসবের মানে কি ভাইয়া? আমি আপনাকে নিজের ভাইয়ের চোখে দেখি, কিন্তু আপনি, ছি ভাইয়া ছি। বলেই দরজা খুলে দৌড়ে বেরিয়ে গেলাম। আমি হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে বসলাম। কাঁদতে কাঁদতে চোখের পানি আর নাকের পানি এক করছি। একটা টিস্যুও নই। বারবার ঘৃণা লাগছে নিজের প্রতি। কেন গেলাম তিন্নির বাসায়? আজ না গেলে কি এমন হতো? আর তিশান ভাইয়া আমার হাত ধরলো কেন? আমার কাছে এলো কেন? ওনা দিয়ে হাতটাকে কতবার মুছলাম বলতে পারবো না। একটা ছোট্ট রিমোট কন্ট্রোল গাড়ি এসে আমার পায়ে হর্ন দিচ্ছে। আমি পায়ের কাছে গাড়ি দেখে হেসে দিলাম। ছোট্ট লাল রঙের কার। চারপাশে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই। কারের উপর একটা ছোট্ট কাগজ ট্যাপ দিয়ে আটকানো। আমি কাগজ খুললাম। লেখা আছে, আর কাজল ল্যাপটনের চোখ দেখে বারবার ক্রাশ খাচ্ছি। তোমার চোখে কান্নার শোভা পায় না। তোমার গোলাপের মতো ঠোঁটে হাসিটাকেই বেশি মানায়। সো একটু হাসো। আমি আবারও চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই। তবে আমার পাশে একটা টিস্যুর প্যাকেট রাখা আর সাথে একটা কিটক্যাট দেখে আমি আবারও একটা হাসি দিলাম। তারপর টিস্যু আর কিটক্যাটটা নিয়ে বাসায় চলে এলাম। সানিয়া খেয়ালই করলো না যে কৃষ্ণচূড়া গাছটার পেছন থেকে কেউ একজন অপলকভাবে তার দিকে চেয়ে আছে। আজ চোখে পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। কাঁদছে কেন? কি হয়েছে ওর? চোখের পানিতে কাজল লেপটে গেছে। কাঁদতে কাঁদতে নাকটা লাল করে ফেলেছে। কি হয়েছে আমার জান পাখিটার? যাকে দেখে আমার দিন শুরু হয়, আজ তাকে এইভাবে দেখবো ভাবতেও পারিনি। আমি বাসায় এসে সোজা রুমে চলে এলাম। হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নিলাম। আম্মু এই অবস্থায় দেখলে হাজারটা প্রশ্ন ছুড়ে মারবে। কি উত্তর দেব আমি? ড্রয়ার থেকে মোবাইলটা বের করতেই দেখি আননোন নাম্বারটা, এতগুলো মিসড কল, 61টা কল। ওরে বাপরে, এত কল! নাম্বারটা অজানা নাম দিয়েই সেভ করলাম। তারপর নিপার কাছে কল দিলাম। কল দেওয়ার আগে ব্যালেন্সটা চেক করি। হ্যাঁ, 500 টাকা! কিভাবে? আমি তো জীবনেও এত টাকা রিচার্জ করিনি। তাহলে চুরি হওয়ার আগে তো 20 টাকা ছিল। তাহলে এখন এত টাকা আসলো কিভাবে? যাক, ভালোই হলো। চোরটা কিন্তু খুবই ভদ্র। দিলাম কল। নিপাকে রিং হচ্ছে। হ্যালো, কই তুই? আমি তো ক্লাসে, কিন্তু তুই কই? আমি বাসায়। বাসায় মানে? আন্টি বলছে তুই বেরিয়ে গেছিস, তাই আমরা চলে এলাম। দেখি তুই নেই। তারপর আন্টির ফোনে অনেকবার কল দিলাম। রিক্সা পাচ্ছিলাম না, তাই চলে এসেছি। তোর ফোন হারিয়ে গেছিল না? তাহলে নাম্বারটা থেকে কল দিলি কিভাবে? আসলে না, হারায়নি তো। এখানে ড্রয়ারেই ছিল। আমি পাইনি যে, আজ পেয়েছি। এখন থেকে যোগাযোগ করেই বের হব। আচ্ছা শোন, তিন্নি কই? ও আছে আমার পাশে। দিব? না থাক, তোদের ডিস্টার্ব হচ্ছে, পরে কথা বলি। ওকে, বাই। বাই। আমি ইচ্ছে করে নিপাকে মিথ্যে বললাম, যদিও বা আবার বেস্ট ফ্রেন্ড। তারপরও হাজারটা প্রশ্ন করবে যদি আম্মুর কানে কোনো কথা যায়, যেমন আননোন নাম্বারে কথা বলা বা তিশান ভাইয়ার অভদ্র ব্যবহার আর মোবাইল চুরি যাওয়ার তারপর ফিরে পাওয়া, তার উপর দামি কভার আর এত টাকা ব্যালেন্স। আমি খুবই অবাক হচ্ছি। রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপছি, মানে গেমস খেলছি, এই আর কি। টুম করে একটা মেসেজ এলো। ওপেন করলাম। রাতে মিস দিও, কল দিব। রাতে কল দিব মানে? তাহলে কি এখন দিন? বলো তো একটা। আব্বু তোকে ডাকছে। আমাকে ডাকছে? তোকে ডাকছে।
আমার কেমন জানি ভয় ভয় লাগছে। আম্মু হঠাৎ ডাকলো কেন? আব্বু রুমে গিয়ে সোফার পাশে দাঁড়ালাম, আর আব্বু সোফায় বসা। জি আব্বু, আমায় ডেকেছেন? তুমি কলেজে যাওনি কেন? আমি তোমায় কলেজে যেতে বলছিলাম না, তাহলে যাওনি কেন? কোথায় গিয়েছিলে তুমি? আমি যা ভেবেছিলাম তাই। আম্মু বলেছে আম্মু তো খাটে বসে সব দেখছে আর সব শোনার অপেক্ষা। আমি জানি আম্মু এখন থেকে শুধু আমার দোষ ধরার চেষ্টা করবে, যাতে আব্বু আমায় আম্মুর কথা শুনে বিয়ে দিতে রাজি হয়। আমি আম্মুর দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো রিক্সা পাচ্ছিলাম না, তাই চলে এলাম। কাল থেকে যেন কলেজ মিস না করো, আর বেশি রাত জেগে মোবাইল টেপার কোনো দরকার নেই, যাও। আমি আর কিছু না বলেই রুমে চলে এলাম। আম্মুটা না আমার সব দোষ আব্বুর কানে ঢেলে দেয়। আমি যেন তাদের বোঝা। আমায় বিদায় করতে পারলেই আম্মু অনেক খুশি। আম্মু আমায় একটুও ভালোবাসে না। আমি বিয়ের পর আম্মুর বাসায় আর আসবো না। ব্যাগ থেকে কিটক্যাটটা নিয়ে বসে বসে খাচ্ছি আর মোবাইল টিপছি। এটাকে দিল যেই হোক না কেন, দিয়েছে তো আমাকে। টোন বেজে উঠলো মোবাইলে, অজানা নাম্বারটা ভেসে উঠলো। আমায় মিস দিতে বলেছিল, এখন দেখছি নিজেই করছে। উপর হয়ে শুয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? আচ্ছা কথা বলবে না তো বলো না, কিন্তু এটা বলো আসিফ তোমাদের বাসায় গিয়েছিল? আমি অবাক হয়ে সাথে সাথে উত্তর দিলাম, আমাদের বাসায়? আসিফটা কে আবার? দেখলে তো কথা কেমনে বের করলাম। হ্যাঁ, এটা চিটিং করছেন আপনি। কেমনে চিটিং করলাম? আপনিও তো প্রথম প্রথম চুপ করে থাকতেন, তাই আমিও কেমন লাগে এবার বুঝলেন তো? ও আচ্ছা, তাহলে আপনি বুঝে প্রতিশোধ নিয়ে নিলেন। অনেকক্ষণ কথা হলো আমাদের দুজনের। এপাশে আমি আর ওপাশে অজানা। কেন জানি না ওনার সাথে কথা বলতে এত ভালো লাগছে আমার। খুব করে একটা শব্দ হলো, দেখি দরজা খুলে চুপি চুপি আম্মু আসছে। হে আল্লাহ, এখন কি করব? কম্বলের ভেতর মুখটা ঢুকিয়ে ফিস ফিস করে বললাম, এই শুনেন, আম্মু আসছে, রাখেন। না, রাখবো না। তাইলে আম্মু যদি দেখে নেয়? আমি লাইনে আছি, তুমি চুপ থাকো। আম্মু চলে গেলে আবার কথা বলবা। আমি হেসে বললাম, ঠিক আছে, কেউ কোনো কথা বলছি না, তবে দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনছি। আম্মু আমায় চেক করে চলে গেছে, ভেবেছে আমি ঘুম। তারপর তার সাথে আরো কিছুক্ষণ কথা বলার পরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। মেয়েটা এমন কেন কথা বলতে বলতে ঘুমিয়ে যায়? না জানি বাসুরাতেও স্বামীকে ওয়েটিং এ রেখে ঘুমিয়ে পড়বে। পারলে একটা ইচ্ছা করে ওর সাথে সারা রাত সারা দিন কথা বলে, শুধু ওর দিকেই তাকিয়ে থাকি। কি যে আছে ওর মাঝে, ওর মায়ের জালে আমায় আটকে নিয়েছে। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। আমি এসব ভাবতে ভাবতে ঘুমের কাছে হারিয়ে গেলাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। নিপাকে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম আমি নিচে দাঁড়ালে যেন ওরা আসে। তারপর ছাদে গেলাম। কাল রাতে অজানা সাথে কথা বলার পর থেকে আমার কেন জানি এত এত ভালো লাগছে। ওনার কণ্ঠতে কেমন যেন জাদু আছে মনে হলো, মন ভালো করার। আমি ছাদে হাঁটছি, হঠাৎ চোখ পড়লো রাস্তার ওপাশে সাইডে করে একটা বাইক। তার পাশেই দাঁড়ানো একটা ছেলে, তবে তাকে চেনা যাচ্ছে না। হেলমেট পরা, হাতে গ্লাভস, একটা ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক কেস পরা। তবে আমি এটা বুঝতে পারছি সে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিশান ভাইয়া নাকি অন্য কেউ বুঝতে পারছি না। আমি ছাদ থেকে নেমে রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হলাম কলেজ যাওয়ার জন্য। নিপা কল দিলে আমি নিচে নেমে বের হলে দেখি গেটের পাশে একটা প্যাকেট। আমি চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি ধীরে ধীরে প্যাকেটটার পাশে আড়াল করে দাঁড়ালাম যেন কেউ না দেখে। যখনই ফাঁকা পেলাম হাতে নিয়ে খুঁটি খুঁটি দেখছি একপাশে ছোট্ট করে এস লেখা। তাহলে কি এটা আমার জন্য? সাইরার নামও তো প্রথমে এস দিয়ে, তাইলে দেখ ব্যাগে রেখে দিলাম। নিপার তিন্নি এলে একসাথে কলেজ গেলাম। ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি, তাই আমরা ঘোরাঘুরি করছি। চল কিছুক্ষণ লাইব্রেরিতে গিয়ে বসি। চল। আমি এখনো তো লাইব্রেরি দেখিনি।
আমার লাইব্রেরিতে যাবার কোনো ইচ্ছে নেই। আমার চোখ যেন কাকে খুঁজছে। সাইফ কি এসেছে? দেখ কি সব যাতা ভাবছি। নিপার তিন্নি আমায় জোর করে লাইব্রেরিতে নিয়ে গেল। লাইব্রেরিতে তেমন কাউকে দেখলাম না, দু একজন ছাড়া। কেউ যাচ্ছে তো কেউ আসছে। নিপার তিন্নি কথা বলছে, কিন্তু তাদের কোনো কথাই আমার কানে ঢুকছে না। সকালে কাকে দেখলাম, আর বাসার সামনে প্যাকেটটা কে রাখলো? কেন রাখলো? জুহান? না না, ও তো রাখবে না, আর ও রাখার কথাও না। জুহান হচ্ছে আমাদের পাশের বাসার আন্টির বোনের ছেলে, যার জন্য অলরেডি বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছে। জুহানের সাথে আমার পরিচয় কোনো এক বিকেলে ছাদে হয়েছিল। ছেলেটা খুবই ভদ্র টাইপের, তারপরেও কেন জানি আমাকেই তার চোখে লাগলো। প্রতি ফেব্রুয়ারিতে আমার বাসার সামনে কিছু না কিছু গিফট রেখে যাবেই, কখনো মিস দেয় না। আর যখনই আসবে আন্টির বাসায়, প্রতিদিন ছাদেতে উঠে উকি ঝুঁকি মেরে আমায় দেখবে। কিন্তু আমি ছাদে থাকলে লুকিয়ে লুকিয়ে আমায় দেখে। আন্টির বেচারি সব জানে যে তার বোনের একমাত্র ছেলে জুহান সানিয়ার জন্য পাগল। তাই তো আন্টি প্রস্তাব দিয়ে রেখেছে। তবে আম্মু রাজি না, কারণ আন্টিটা খুবই দজ্জাল টাইপের। আর তার নিজের বোন কি তার চেয়ে কম হবে? জুহান গত ভ্যালেন্টাইন্স ডেতে আমার বাসার সামনে কিছু গোলাপ আর একটা প্যাকেট রেখে গেছিল। সাইরা স্কুল থেকে আসার সময় দেখে বাসায় নিয়ে আসে, আম্মুকে দেয়। প্যাকেটে আমার নাম ছিল। প্যাকেটটা খুলে আমি, আম্মু, সাইরা সে কি হাসি। পাগল ছেলেটা শ্যাম্পু, বডি লোশন আর ভ্যাসলিন এগুলো কি গিফট দেয়? সাথে একটা চিরকুটও ছিল। সেটা পড়ে তো আম্মু হাসতে হাসতে শেষ। চিরকুটে লেখা, তোমার রেশমি কালো চুলের জন্য আমার ভালোবাসার শ্যাম্পু, তোমার নরম কোমল স্পর্শের জন্য আমার ভালোবাসার বডি লোশন, আর তোমার ওই সুন্দর ঠোঁটের জন্য আমার ভালোবাসার ভ্যাসলিন। প্লিজ সানিয়া, তুমি এগুলো যখন তোমার গায়ে মাখবে মনে মনে ভেবো যে আবার ভালোবাসা মাখছো তুমি। ছিচি, কি ফইনি, আমি তোর ভালোবাসা মাখবো? ইয়াক! আমি সেগুলো সালমাকে দিয়ে দিলাম। বেচারি খুব খুশি হলো। জুহানের ভালোবাসা আমি না মাখলেও সালমা তো মাখে। হঠাৎ কারো চুটকির শব্দে আমার ভাবনায় ছেদ পড়লো। সামনে তাকিয়ে আমি এত বড় হা করে আছি। আমি চারপাশে তাকিয়ে দেখছি নিপার তিন্নি এক পাশে দাঁড়িয়ে আছে, আর আমার সামনে সাইফ, জুই, জাহাদ, সামাদ আর সাহিল সবাই আমার দিকেই তাকিয়ে। তুমি দেখি জেগে জেগেও ঘুমাও? জেগে জেগে স্বপ্ন দেখছিলে নাকি? কত রকমের স্বপ্ন দেখে রে ভাই এই মেয়েরা। বলেই সাইফের কাঁধে হাত রাখলো। সাইফ আমার দিকে তাকিয়ে আছে। মুখ বন্ধ করো, নয়তো মশা ঢুকে যাবে। সবাই হাসছে। এই মেয়েটাকে দেখলে আমার মাথার মেজাজ ঠিক থাকে না। ওই দিন আমাকে পুড়িয়ে শেষ করছিল। যেখানে যাই শুধু এটাকেই দেখি, যত সব রাবিশ। শুধু রাবিশ না, ইডিয়েটও বটে, তাই না গোলাপি? বলেই আমি একটা চোখ টিপ মারলাম। আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। হারামজাদি, তুই আমাকে রাবিশ বললো? তুই তো একটা কুত্তি বান্দরনি হনুমানের বউ। তোর মুখে আমি কাঁচামরিচের প্রলেপ দেব। জুই ওর ব্যাগ থেকে মেকআপ বক্স বের করে সাজের ওপর আবার সাজ দিয়ে সাইফকে কাছে টেনে বলল, ওহ বেবি, চলো না সেলফি নিই, তোমায় আজ খুব হট লাগছে। কেন জানি না, এইসব দেখে আমার মোটেও ভালো লাগছে না। বুকের ভিতর যেন চিনচিন ব্যথা করছে। সাইফ সেলফি উঠাচ্ছে আর তার ফাঁকে ফাঁকে বারবার আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ সাইফের কল এলে জুইকে সরিয়ে মুখে আঙুল দিয়ে চুপ থাকার ইশারায় হুশ করে একটু পাশে গিয়ে যেন কথা বলে আবার জুই আর সবাইকে বলল, গাইস আমার একটু যেতে হবে। এখন যাবি? বেবি আজই তো এলে, আবার এখনই চলে যাবে? নাকা নাকা ভাব করে সাইফকে জড়িয়ে ধরলো। আর সাইফ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেটা আমি খেয়াল করলাম না। আমার তো ইচ্ছা করছে জুইকে একটা লাথি মেরে বাংলাদেশ থেকে দূর করে দেই। সাইফ জুইকে সরিয়ে বলল,
জু, এই কয়দিন যে তুমি আসতে পারোনি, তোমার অ্যাসাইনমেন্টগুলো তো করোনি, সো গোলাপিকে দাও, ও সব ঠিক করে দেবে। আমি চোখ বড় বড় করে সাইফের দিকে তাকিয়ে আছি। আমি নিজের গুলাই করি না, আবার ওই শাকচুন্নি প্যাঁচামুখী হনুমানের বউ তারটা করব। না না না, আমি পারবো না। ও মাই বেবি, তুমি এত সুইট কেন? আমার তো মনেই ছিল না। তারপর আমার দিকে তাকিয়ে, বাই দ্য ওয়ে, এই আনস্মার্টেড ডিব্বাটার তো আর কোনো কাজ নেই, সো করতেই পারে। তার ব্যাগ থেকে নোটস বের করে আমার দিকে ছুঁড়ে দিল। কাল জমা দিতে হবে, সো আজকের মধ্যেই শেষ করে কাল আমায় দিবে। লেট হলে কিন্তু লিজা আছে। সবাই হেসে উঠল। তারপর সবাই চলে গেল, কিন্তু জাহাত গেল না। সে নোটসগুলো নিচ থেকে কুড়িয়ে আমার হাতে দিয়ে বলল, ওরা এরকমই মানুষকে নিয়ে মজা করে। আপনি বুঝি করেন না? তবে আমি মানুষের দুঃখ বুঝি। মানে? জাহাত কেমন জানি একটা হাসি দিয়ে কিছু না বলেই চলে গেল, কিন্তু এই হাসিটার মানে আমি বুঝলাম না। নিপার তিন্নি আমার কাছে এসে বলল, এতগুলো অ্যাসাইনমেন্ট তুই কালকের মধ্যে কিভাবে করবি? আমি একটা হাসি দিয়ে, দেখ না কিভাবে করি। তুই তো গায়া। তারপর কলেজ শেষে বাসার জন্য রিক্সা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি একাই যাচ্ছি, নিপা আর তিন্নি একটা কাজে গেছে নিপার আব্বুর জন্য ইনসুলিন কিনতে। আমার দেরি হয়ে যাবে তাই গেলাম না। কোনোভাবে রিক্সা একটা পেলাম, তবে অর্ধেক গিয়ে রিক্সাটা খারাপ হয়ে গেল। ইস রে, এখন কি করব? তবে এত বেশি দূরেও না, কিছুটা হাঁটতে হবে আর কি। তাই ভাড়াটা মিটিয়ে হাঁটা শুরু করলাম। আমার রাস্তাটা খুব নিরিবিলি, মানুষজন তেমন একটা থাকে না। সকালে আর সন্ধ্যায় একটু একটু মানুষ দেখা যায়। আমি আনমনেই হাঁটছি, হঠাৎ কেউ সামনে এসে রাস্তা আটকালো আমার, আর আমি চমকে গেলাম। তিশান ভাইয়া, আপনি হঠাৎ? আই এম সরি সানিয়া, গতকালকের জন্য। সত্যি সানিয়া, আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। তোমাকে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। বলেই রাস্তার মাঝখানে আমার হাত ধরে ফেললো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি, আর চারিদিকে দেখছি কেউ দেখছে কিনা, আর বলছি, ভাইয়া কি করছেন কি আপনি? হাত ছাড়েন আমার, কেউ দেখলে সমস্যা হবে। কিন্তু না, সে আমার হাত আরো জোরে ধরেছে আর আমাকে বারবার সরি বলছে। আমি আর না পেরে বললাম, ইটস ওকে ভাইয়া, এবার হাত ছাড়েন। এমন করছো কেন সানিয়া? আমার কথা শোনো প্লিজ, শোনা একবার আমার কথা শোনো। আমি অবাক হয়ে, কি কথা শুনবো আপনার? আমি আপনার কোনো কথা শুনতে চাই না, ছাড়েন আমার হাত। ধমকাচ্ছি তাকে, কিন্তু বিন্দু পরিমাণ সরাতে পারছি না। না সানিয়া, আমি তোমায় ছাড়বো না, তোমাকে আমার কথা শুনতেই হবে। আচ্ছা কি বলবেন বলেন? চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এসব কি বলছে? চোখ বড় বড় করে বললাম, কি বলছেন আপনি এসব? মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ সানিয়া, আমার মাথা ঠিক আছে। আমি তোমাকে এখনই বিয়ে করতে চাই। প্লিজ সানিয়া চলো। ছাড়েন আমাকে, আমি বাসায় যাব, আর আমি আপনাকে ভাইয়ের মতো মনে করি। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি। যখন থেকে তিন্নির মোবাইলে তোমার ছবি দেখেছিলাম, ঠিক তখন থেকে তুমি আমাকে চিনতেই না। সবার ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। আমি আপনাকে ভাই ছাড়া আর কিছুই ভাবতে পারবো না। তিশান ভাইয়া আমাকে অবাক করে দিয়ে আমায় টেনে তার কাছে নিয়ে বলল, তুমি এত সহজে মানবে না তাই তো? আমি অবাকের উপর অবাক হয়ে, আমার আব্বু আম্মু আমাকে যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। তিশান ভাইয়া দাঁতে দাঁত চিপে বলল, তোমার আব্বুর কাছে আজ সকালে এই প্রস্তাব পাঠাইছে, কিন্তু সরাসরি না করে দিছে। আমার তোমাকে চাই সানিয়া। আমি চারিদিকে তাকিয়ে খুঁজছি কেউ আছে কিনা, তবে কাউকে দেখছি না। আমি কার কাছে সাহায্য চাইবো? দেখেন ভাইয়া, আপনি এসব ঠিক করছেন না। আমার আব্বু জানলে কিন্তু। তিশান ভাইয়া তার মুখটা আমার কাছে আনলেন। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে যাই, আর উনি বলছে, তোমাকে তোমার হতেই হবে, সেটা যেভাবেই হোক। তুমি আমার না হলে আমি তোমাকে আর কারো হতে দেব না। আপোষে যাবে আমার সাথে, নাকি জোর করে তুলে নিয়ে বিয়ে করব? জোর করে তুলে নেবেন মানে?
ছাড়েন আমাকে, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। নিজেকে তার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছি, যতই চেষ্টা করছি ততই জোরে ধরছে। বুঝতে পারছি, তোমায় জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নাই বলেই তাকে টেনে হিস্ট্রি একটু দূরে রাখা বাইকের কাছে নিয়ে গেলাম। আমি চিৎকার করেও কোনো লাভ হচ্ছে না, কাউকে তো দেখছি না। হঠাৎ একটা দুইটা কার যাচ্ছে, তাও স্পিডে। আমি কি করব? প্লিজ ভাইয়া আমায় ছাড়েন, জোর করে কখনো কারো মন পাওয়া যায় না। ভাইয়া আমায় ছেড়ে দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার আব্বু আপনাকে কখনোই মেনে নিবে না। খুব কাঁদছি আর বারবার তাকে মিনতি করছি, কিন্তু সে আমায় জোর করে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা বাইক এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। সাইফ আর জাহাদ ভাইয়া বাইক থেকে নেমে আমার পাশে দাঁড়িয়ে সাইফ চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আবার তিশান ভাইয়ের দিকে তাকালো। তারপর তিশান ভাই যে আমার হাত ধরেছে সেদিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, রাস্তার মাঝখানে হচ্ছেটা কি? তুমি এখানে কি করছো? এখনো বাসায় যাওনি? তুই আবার এসেছিস আমার ব্যাপারে নাক গলাতে? সাইফ তিশানের কলার ধরে, মেয়েদের একা পেলেই যা খুশি তা করতে মন চায়, তাই না? এখনো ভালো হইস নাই তুই, না? ছেড়ে দাও হাত। তোর কি সমস্যা? এখন তিশানকে ছেড়ে ওর পেছনে লেগেছিস? তুই চুপ থাক, তোরা এখান থেকে যা, আমার কাগজ আমায় করতে দে। তিশান ভাইয়া সাইফের কাছ থেকে তার কলার ছাড়িয়ে আমায় টেনে ওদের সামনে নিয়েই যাচ্ছে। আমি সাইফের দিকে তাকিয়ে, প্লিজ আমায় বাঁচান, এই শয়তানটা আমায় জোর করে নিয়ে যাচ্ছে। তারপর তিশান ভাইয়ার হাতে একটা কামড় দিয়ে হাত ছাড়াতে চাইলে আমায় তার সামনে টেনে নিয়ে জোরে একটা থাপ্পড় দিলে আমি রাস্তায় পড়ে হাতে ব্যথা পাই। তিশান আমাকে টেনে হিঁচড়ে তুলে বলল, সাইফ কি তোমার প্রেমিক যে তোমায় বাঁচাবে, যেভাবে অধিকার করে বাঁচাতে বলছো? আর কিছু বলতে পারলো না বেচারা। সাইফ তার মুখে এক ঘুষি বসিয়ে দিল, এলো পাথারি পিঠাতে লাগলো। ওই সাইফের বাচ্চা, সানিয়া কি তোর প্রেমিকা লাগে? তুই কেন ঢুকছিস আমাদের মাঝখানে? ওকে আমি বিয়ে করব, ওকে আমি ভালোবাস। সাইফ আরো জোরে জোরে মারছে। ওরে বাপরে, এত মার কিভাবে সহ্য করছে শয়তান তিশান। সাইফের মোবাইলে রিং হচ্ছে বারবার। সাইফ মোবাইল দেখে লাইন কেটে শুধু তিশানকে মারছে। দর্শক আমি আর জাহাদ, সে আমার পাশে দাঁড়িয়ে দেখছে আর আমাকে সব জিজ্ঞেস করলে আমি সব বলি, এমনকি গতকালের ঘটনাও খুলে বলি। জাহাদ আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি আছি না। সাইফ যেভাবে মারছে আর বেশিক্ষণ হলে মরে যাবে। আমি জাহাদকে বললাম, ভাইয়া ওনাকে ধরেন, আর বেশি মারলে তিশান ভাইয়া মরে যাবে। জাহাদ দৌড়ে গিয়ে সাইফকে থামিয়ে দিয়ে তিশানকে তুলে দাঁড় করালো। বেচারা দাঁড়াতেও পারছে না। অনেক বেশি গিয়েছিস তুই, আর একটু গেলে তো মরে যাবে। শালারে একবার মাসি হয়নি, আবার আসছে লুচুগিরি করতে। মেরেই ফেলবো বলে আবার তিশানকে কয়েকটা ঘুষি দিল। তিশান ও মাগো বলে চিল্লি উঠল। অবস্থা বেগতিক দেখে আমি সাইফকে ধরে ফেলি, কারণ জাহাদ ভাই তো তিশানকে ধরেছে। আমি সাইফকে ধরে জাহাদ ভাইকে বললাম, ভাইয়া আপনি তিশান ভাইকে হসপিটালে নিয়ে যান, আমি এদিকে দেখছি।